রেকর্ডটা চালু করে দিচ্ছি। আচ্ছা, এই নূরজান আপু, আপনি কি পরে সঞ্জয় শর্মার বইটা পেয়েছিলেন? না ভাই, আমি তো অনলাইনে খুঁজলাম, পাই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার কাছে মেবি আছে, আমি আসলে না দেখেই ও আপনাকে আচ্ছা ভাইয়া। বলেছিলাম আছে হয়তো, দেখতে হবে। আচ্ছা ভাইয়া, ওই যে আপুটার কথা বলছিলেন না আপনি, ওই আপুটা আমার সাথে দেখা করছিল সেদিন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি ক্লাসের পরে কথা বলবো, ওনাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছি। আর যাই জি হোক, ভাইয়া। এটা কি বলেছে আপনাকে? হ্যাঁ বলছে। ওই আপুর তো মেলা সমস্যা ভাই, ওনার বয়স চলে গেছে। আবার 31 বছর বয়স, আর উনি কোনো চাকরি বাকরি নেই, হাঁকা হুদায় হুদায় ঘুরে ফিরে করে। আচ্ছা অনেক ঠিক কাহিনী। আছে, উনি আমাকে বলেছে অনেক কিছুই, পরে কথা বলবো না জি ক্লাস ভাই। শেষে, ওকে। আচ্ছা ভাই। আচ্ছা, সো আপনাদের পড়াশোনার কি অবস্থা? কন্ট্রোল সিস্টেমের কিন্তু আগামী শুক্রবারে পরীক্ষা হবে, আজকে শনিবার। সো যতটুকু এই 3 দিনে পড়াবো, আজকে প্লাস হচ্ছে আগামী সোমবার প্লাস আগামী বুধবার, সো এই 3 দিনে হচ্ছে আপনাদের কন্ট্রোল সিস্টেমটা শেষ হয়ে যাবে আশা করি। সো আপনাদের কন্ট্রোল সিস্টেমটা একটু ভালো মতো একটু করার চেষ্টা করেন, কারণ কমিউনিকেশনে আপনারা আসলে অবস্থা খুবই খারাপ, বাট যে ম্যাথগুলো প্র্যাকটিস করেছে ওইগুলো একটু কাইন্ডলি ভালো মতো করবেন, ঠিক আছে? আর কন্ট্রোল সরি, কমিউনিকেশনে যে পরীক্ষাটা নিয়েছিলাম, পরীক্ষার যে সলিউশন আমি দিয়েছিলাম, ওটা আসলে ওটা নিয়ে অনেক কনফিউজড আছে। সো আমি সময় করে আমি ওটার সলিউশনটা আমি দিয়ে দিব না, অনেকেই পরীক্ষা দিয়েছিল, হাতে গোনা 4-5 জন। সো যে কারণে আসলে পরীক্ষার খাতাগুলো আমি আসলে সেভাবে দেখিনি। ইভেন প্রতিবার আমি খাতা দেখি ওই দিন রাত্রে, বাট ওই দিন আমি স্টিল নাও এখন পর্যন্ত আমি আসলে খাতাগুলো সেভাবে দেখিনি, ঠিক আছে? সো আপনারা পরীক্ষাগুলো একটু বেশি বেশি সবাই অংশগ্রহণ করবেন, আহ, তাহলে ভালো। দেখেন আপনারা টোটালি কোর্স কোর্স করতেছেন 98 জন, এখন পরীক্ষা যদি 98 জনের মধ্যে মাত্র যদি 4-5 জন দেয়, সো বিষয়টা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয় বা হতাশজনক, ওকে? আচ্ছা, সো আমরা মূলত আজকে হচ্ছে আমরা কন্ট্রোল সিস্টেমের হচ্ছে ব্লক ডায়াগ্রামগুলো দেখব। সো ব্লক ডায়াগ্রামটা আসলে আহ, কোন টাইপের ম্যাথের জন্য আসলে আমাদের ব্লক ডায়াগ্রামগুলো লাগবে, আমরা আগে একটা চিত্র আঁকাই। সো তাহলে আমরা বুঝতে পারবো। যদি এরকম থাকে যে ফাইন্ড দ্য ট্রান্সফর্ম ফাংশন, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? ফাইন্ড দ্য ট্রান্সফর্ম ফাংশন। আচ্ছা, সো এখানে আর আছে, আর অথবা এক্স যেটাই থাকুক না কেন, সো এখানে প্লাস, যাই হোক, এরপরে এখানে আমাদের একটা ইলিমিনেটর আছে, সো একে আমরা নাম দিলাম G1। এরপরে এখানে আর একটা সামিং পয়েন্ট, এখানে প্লাস। এরপরে আমাদের আর একটা ইলিমিনেটর G2। এরপরে হচ্ছে আমাদের এখানে আছে G3, ওকে? এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের সিএস বা সি যাই বলেন না কেন, ওকে? বা এটা ওয়াইও বলতে পারেন। এখন আমাদের এখান থেকে একটা ফিডব্যাক এখানে দেওয়া আছে, ফিডব্যাক। সো আমরা জানি যে এইচটাকে ফিডব্যাক বলা হয়। সো এখানে ফিডব্যাক ওয়ান, আমি এইচ ওয়ান দিলাম ফিডব্যাক। সো ফিডব্যাকটা এখান থেকে দেওয়া, এখানে হচ্ছে মাইনাস সাইন, এখানে ফিডব্যাকটা আসলো। এরপরে আমাদের এখান থেকে আর একটা ফিডব্যাক আছে, এটা হচ্ছে আমাদের এইচ টু, অর্থাৎ দ্বিতীয় ফিডব্যাক। এই ফিডব্যাকটা নেওয়া হচ্ছে আউটপুট থেকে, এখান থেকে নেওয়া, এখানে মাইনাস সাইন। সো এই টাইপের ম্যাথগুলো যদি বলে ফাইন্ড দ্য ট্রান্সফর্ম ফাংশন, ট্রান্সফর্ম ফাংশন দ্যাট ইজ হচ্ছে আমরা সংক্ষেপে লিখি টিএফ। টিএফ ইজিক্যাল টু হচ্ছে আপনার টিএফ ইজিক্যাল টু কী যেন হয়, আউটপুট বাই হচ্ছে ইনপুট, আউটপুট বাই ইনপুট। সো আমার আউটপুট কোনটা? আউটপুটটা হচ্ছে আমার সিএস, আর ইনপুট কোনটা? ইনপুটটা হচ্ছে আমার আরএস, ওকে?
সো আমাদেরকে ফাইন্ড দ্য ট্রান্সফর্ম ফাংশন, এই ব্লক ডায়াগ্রাম থেকে আমাদের ট্রান্সফর্ম ফাংশনটা বের করতে হয়। সো এখানে জি আছে, জি বা এইচ। সো জিটা হচ্ছে আপনার গেইন বলে, যেটা হচ্ছে আমাদের ইলিমিনেটর জি। এরপর হচ্ছে এইচ, এইচ দ্যাট মিনস হচ্ছে আপনার ফিডব্যাক। ওকে, আর এখানে হচ্ছে আমরা সামিং পয়েন্ট দেওয়া আছে, সামিং পয়েন্ট, এইগুলোকে বলে সামিং পয়েন্ট। সো এই ধরনের ম্যাথগুলো আসলে আমরা কিভাবে সলিউশন করব, আজকে আসলে আমরা সেই বিষয়টা শিখব। শুধুমাত্র আজকের ক্লাস টপিকটা হচ্ছে এটার উপরে। সো কেউ কেউ কি এটা আমরা সলিউশন করতে পারবো এখন? এরকম কি কেউ আছেন যারা অলরেডি আগেই এগুলো কমপ্লিট করে ফেলেছেন বা শিখে ফেলেছেন? এরকম কেউ আছেন? থাকলে একটু কাইন্ডলি একটু সলিউশন করে একটু গ্রুপে একটু দিবেন বা একটু আওয়াজ দিবেন। কেউ আছেন? আপনারা কে কে আছেন এখন ক্লাসে? অলরেডি 9 জন জয়েন করেছেন। সো নাজিয়া তাওয়াসুম আপু পারবেন? এরপর হচ্ছে মোস্তাসিম বিল্লাহ, আসিফ আল মাহমুদ ভাই মাঝে মাঝে আনমিউট করে একটু আওয়াজ দিয়ে আবার চলে যায়। আচ্ছা, সো যাই হোক, আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। আজকে আমরা শিখব, ঠিক আছে, টোটালি আজকে আমরা শিখব যে এই ধরনের ব্লক ডায়াগ্রামগুলো কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। সো দেখেন, আমি মূলত আসলে এই যে ব্লক ডায়াগ্রাম, সো আমরা একটু যাই, আমরা রুলসে চলে যাই। সো আজকের টপিকটা লিখে দেই আমরা। আজকের টপিকটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুলস, রিডাকশন রুলস, ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুলস, ঠিক আছে। সো ব্লক ডায়াগ্রাম রিডাকশন রুলসের মধ্যে আমাদের আমরা রুলসে পরে আসি, রুলসে পরে আসি। আমরা হচ্ছে স্টেপটাকে একটু দেখে নিই, স্টেপ, ঠিক আছে। ব্লক ডায়াগ্রাম রিডাকশন স্টেপ, ওকে। সো আমরা রুলসটা পরে যাচ্ছি, আগে স্টেপটা একটু দেখে নেই। সো স্টেপের মধ্যে আমি যদি বলি স্টেপ নাম্বার 1, প্রথমত আমাদেরকে কি করতে হবে, যে এই যে আমাদের যে ব্লক ডায়াগ্রাম যে দেওয়া আছে, সো এটা আমরা কিভাবে সলিউশন করব সেটার আগে স্টেপগুলো আমরা জেনে নেই, এরপর হচ্ছে আমি রুলসে আসতেছি। সো স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 এটা হচ্ছে আপনার শিফটিং, শিফটিং দ্য টেক অফ, শিফটিং দ্য টেক অফ পয়েন্ট, shifting the take-off point after the block. Okay, so shifting, তাহলে স্টেপ নাম্বার 1টা কি, শিফটিং দ্য টেক অফ পয়েন্ট আফটার দ্য ব্লক। সো শিফটিং দ্য টেক অফ পয়েন্ট আফটার দ্য ব্লক। সো এখানে আমাদের শিফটিং দ্য টেক অফ পয়েন্ট, সো আমরা এখানে আসলে কোন পয়েন্টটাকে শিফটিং করব। সো এখানে মূলত হচ্ছে আমাদের যে এইখানে যে H1 আর এখানে যে H2, ওকে, এটা দুইটা ফিডব্যাক, আমাদের হচ্ছে দুইটা ফিডব্যাক, H1 একটা ফিডব্যাক, এরপর হচ্ছে আমাদের H2টা একটা ফিডব্যাক। সো এখানে আমার বলেছে কি, বলেছে যে শিফটিং দ্য টেক অফ পয়েন্ট, অর্থাৎ আমাদের যে H1 এর যে ফিডব্যাকটা আছে, H1 এর যে ফিডব্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন, H1 এর যে ফিডব্যাকটা, মানে H1 এর যে টেক অফ, সরি ফিডব্যাক বলতেছি, H1 এর যে আপনার টেক অফ পয়েন্ট, এই টেক অফ পয়েন্টটা আমরা শিফট করব। এই টেক অফ পয়েন্টটা কোথায় শিফট করব? এই টেক অফ পয়েন্টটা আমরা শিফট করব হচ্ছে H2 যে টেক অফ পয়েন্ট আছে, এই H2 টেক অফ পয়েন্টে হচ্ছে আমরা শিফট করব, বা বলেছে আফটার দ্য ব্লক, শিফট করতে বলছে কোথায়, আফটার দ্য ব্লক। সো এই যে G3 একটা ব্লক, G1টা একটা ব্লক, এরপরে আপনার G2টা একটা ব্লক, ওকে। সো এখন
আমাদেরকে বলেছে স্টেপ নাম্বার 1-এ শিফটিং দ্য টেক অফ পয়েন্ট আফটার দ্য ব্লক। অর্থাৎ আমাদের যে এখানে যে H1 এর যে শিফটিং টেক অফ পয়েন্টটা আছে, এই টেক অফ পয়েন্টটা আফটার দ্য ব্লক দ্যাট মিনস হচ্ছে G3-র পরে হচ্ছে আমরা একে কি করব, শিফটিং করব। অর্থাৎ তখন আমরা এখান থেকে এটা কেটে দিয়ে আমরা একে শিফটিং করব কোথায়, এখানে। ওকে, অথবা আপনি চাইলে আপনি এখানে H3টা যদি আপনার মন চায় যে না সরি H2টা আপনি এখানে নিয়ে আসবেন, আপনি হচ্ছে সেক্ষেত্রে কি ব্লকের বিফোরে হচ্ছে আপনি শিফটিং করবেন, বাট ব্লকের বিফোরে সাধারণত শিফটিংটা হয় না, ঠিক আছে। অলওয়েজ টাইম আফটার দ্য ব্লকের পরে শিফটিং করতে হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, ফার্স্ট স্টেপ। এরপরে সেকেন্ড স্টেপে আমাদেরকে যেটা করতে হয় যে আমরা যখন শিফটিং করব, শিফটিংয়ের পরে আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনার মাল্টিপ্লাইং দ্য gain of the block in series। মাল্টিপ্লাইং দ্য গেইন অফ দ্য ব্লক ইন দ্য সিরিজ, অর্থাৎ আপনাকে গেইনগুলো হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে যেগুলো সিরিজে আছে। সো এখানে দেখেন আপনার G1, G2, G3 আপনার সিরিজে আছে, বাট এখানে বিষয়টা হচ্ছে যে G1 এর পরে আবার একটা কি সামিং পয়েন্ট আছে। দ্যাট মিন্স আমার এখানে যে G2 আর G3 আছে, এই G2 আর G3টা হচ্ছে আমার এখানে আপনার সিরিজে আছে, ঠিক আছে। সো এই দুইটাকে কি করতে হবে, মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে স্টেপ নাম্বার 1 যে আমাদেরকে শিফটিং করতে হবে আফটার দ্য ব্লকে আমাদেরকে শিফটিং করতে হবে। কি শিফটিং করতে হবে, শিফটিং দ্য টেক অফ পয়েন্ট, অর্থাৎ টেক অফ পয়েন্টটাকে আমাদেরকে শিফটিং করতে হবে আফটার দ্য ব্লক। এরপরে হচ্ছে মাল্টিপ্লাইং দ্য ব্লক ইন সিরিজ, অর্থাৎ যে সকল ব্লকগুলো সিরিজে আছে সেই সকল ব্লকগুলোকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এখন আমি যদি এই G1 আর G3-কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এটা কি অবশ্যই ছোট হয়ে যাবে, সরি G2 ইন্টু হচ্ছে G3, এই যে মাল্টিপ্লাই করলাম, এটা ছোট হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে আর কি স্টেপ বাই স্টেপ আগাতে হয়। এরপরে পরের স্টেপটা হচ্ছে স্টেপ নাম্বার 3 বা স্টেপ নাম্বার 4 যাই বলেন না কেন, লাস্টের স্টেপটা হচ্ছে সলভিং দ্য নেগেটিভ ফিডব্যাক। এই যে এই তিনটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে এই ম্যাথগুলো আপনার কাছে খুবই ইজি। বাট এখন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলে আমি কি বলতেছি, যে শিফটিং দ্য টেক অফ পয়েন্ট আফটার দ্য ব্লক, এরপর মাল্টিপ্লাইং দ্য গেইন অফ দ্য ব্লক ইন সিরিজ, ঠিক আছে। বাট এরপর হচ্ছে সলভিং দ্য নেগেটিভ ফিডব্যাক। ওকে, সো এই কথাগুলো আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে, বাট আমি তো এখনও বিস্তারিত যাইনি, আমি শুধুমাত্র ফার্স্টে স্টেপগুলো দেখালাম, বাট আমি তো রুলস দেখাইনি। রুলস না দেখাই আমি আসলে আপনাদের স্টেপে গেছি। সো এখন হচ্ছে আমি একটু রুলসে যাই। রুলসে গেলে আপনাদের কাছে এই স্টেপগুলো ভেরি ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। সো চলেন আমরা একটু রুলসের মধ্যে যাই, আসলে আমাদের রুলসগুলো কি বলেছে। সো আমরা একটু রুলস দেখি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভয়েস ক্লিয়ার আছে? ক্লিয়ার ভাই। ওকে,
সো স্টেপগুলো লিখে রাখবেন, রুলসগুলো লিখে রাখবেন আর কি। ওকে, সো রুলস নাম্বার 1, ঠিক আছে, রুলস নাম্বার 1 এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে আপনার কম্বাইনিং, আচ্ছা কম্বাইনিং দ্য ব্লক ইন সিরিজ। দেখছেন, কম্বাইনিং দ্য ব্লক ইন সিরিজ, এই যে সিরিজ, ব্লক যদি সিরিজে থাকে তাহলে কিভাবে কি করতে হবে, ক্লিয়ার? সো দেখেন, সো এখানে আমার একটি ইলিমিনেটর আছে G1, এখানে একটা আমার ইলিমিনেটর আছে G2। সো এটা আমার আউটপুট Y, এটা আমার ইনপুট X, ঠিক আছে, এটা আমার আউটপুট কি Y, এটা হচ্ছে আমার ইনপুট X। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইলিমিনেটর বা ব্লকস, এই ব্লকস দুটো কিসে আছে, সিরিজে আছে, ব্লক দুটা সিরিজে আছে। সো সিরিজে থাকলে কি হয়, স্টেপ নাম্বার 2 দেখেন, মাল্টিপ্লাইং দ্য গেইন অফ দ্য ব্লকস ইন সিরিজ, অর্থাৎ এই ব্লক বা গেইন যাই বলেন না কেন, এই ব্লক বা গেইনগুলোকে কি করতে হবে, সিরিজে থাকলে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তো তাহলে আমাদের ওয়াইটা কি হবে, আউটপুট ওয়াই, আউটপুট ওয়াইটা কি হবে, কথা বলে না। এক্স এর সাথে ভাই ওই যে টোটাল গেইনটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, এক্স ইন্টু G1 ইন্টু G2। ওকে, ভেরি সিম্পল। এটা হচ্ছে রুলস নাম্বার 1, কম্বাইন দ্য ব্লক ইন সিরিজ। যদি ব্লকগুলো যদি সিরিজে থাকে তাহলে এভাবে গুণ হয়ে যায়। অথবা আপনি এখানে তাহলে আমার ফাইনাল যদি আউটপুটের ব্লকটা যদি ড্র করতে চান তাহলে কি হবে, G1 G2 ইন্টু Y, হয়ে গেল। বোঝা যাচ্ছে, সবাই কি বুঝতেছি আমরা? এই সেতু আপু আছেন, আপনি কি বুঝতে পারতেছেন? আপনি সবার ছোট, বুঝতে পারতেছেন? আছেন আপনি না লিভ নিয়েছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো এমন কি কেউ আছেন যে রুলস নাম্বার 1 বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝেন নাই? সেখানে মূল কথা যে আমাদের ব্লক যদি সিরিজে থাকে তাহলে তাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সো দেখেন এখানে এখন আপনি বলবেন যে ভাই আপনি একটু আগে বললেন যে ট্রান্সফার ফাংশন, আচ্ছা ট্রান্সফার ফাংশন আমি টিএফ সমান সমান কি লিখেছিলাম, আউটপুট ভাগ হচ্ছে কি ডিভাইডেড বাই কত, ইনপুট, রাইট? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সো আমার ইনপুট কোনটা এক্স, আউটপুট কোনটা ওয়াই। সো আমি ওয়াই সমান সমান কি লিখেছি, যে এক্স ইন্টু G1 ইন্টু G2। সো এখন এই সমীকরণটা দেখেন, এই সমীকরণটা যদি আমি এখানে যদি একটু লেখার ট্রাই করি তাহলে কি হচ্ছে, যে ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু G1 ইন্টু G2, দ্যাট ইজ আমার ট্রান্সফার ফাংশন, অর্থাৎ আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু, তাহলে ভ্যালুটা কি আসবে, G1 ইন্টু G2। এখন G1 ইন্টু G2 কেন আসলো, G1 ইন্টু G2 আসলো কারণ হচ্ছে কম্বাইন দ্য ব্লক ইন সিরিজ, এই দুইটা ব্লক আমার সিরিজে আছে। আশা করি বুঝতে পেরেছেন স্টেপ নাম্বার রুলস নাম্বার 1। এখন আমরা রুলস নাম্বার 2 তে চলে যাই। আচ্ছা, এই যে আমি যে রুলস নাম্বার 1 রুলস নাম্বার 2 লিখতেছি, ঠিক আছে, এটা কিন্তু আসলে সিরিয়াল না। ওকে, আপনি যেটা আমি রুলস নাম্বার 1 বললাম সেটা আপনি রুলস নাম্বার 8 বলতে পারেন, 3 বলতে পারেন, 4 বলতে পারেন, হোয়াটএভার, ঠিক আছে, এটা কিন্তু আমার মতো করে আমি রুলস নাম্বার 1 বা রুলস নাম্বার 2 এরকম ভাবে সিরিয়াল করছি। ওকে, সো রুলস নাম্বার 2, কম্বাইনিং দ্য ব্লক in parallel.
সো যদি ব্লকগুলো যদি প্যারালালে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? সো এখানে হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমার জি1, জি1, এটা হচ্ছে আমার জি2। এখন যেহেতু দুইটা একত্রিত যুক্ত হবে, সো আমাকে অবশ্যই একটা সামিং পয়েন্ট দিতে হবে। এই সেই সামিং পয়েন্ট, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এখানে আমি মাইনাস দিলাম। আচ্ছা মাইনাস না, আমি প্লাসই দেই, প্রথমে প্লাসই দেই, এরপরে মাইনাস একটা পরে আসতেছি। ওকে ওকে। সো এখন আমাকে বের করতে হবে যে আমার ওয়াইটা বের করতে হবে। সো দেখেন এক্সটা, এক্সের দিকে একটু খেয়াল করি। ইনপুট এক্সটা এখানেও আছে, এরপর এই এক্সটা এদিকেও আসতেছে, রাইট? তার মানে এখানেও এই এক্সটা আছে, ঠিক কি না? ওকে। সো এখন আমার এখানে জি1 ব্লকের আউটপুট যদি আমি দেখতে চাই, তাহলে আমি আউটপুটটা উপরে লিখে দেই। সো জি1 এর আউটপুট আমি কি লিখতে পারি? এক্স ইন্টু জি1। জি2 এর আউটপুট কি লিখতে পারি? এক্স ইন্টু জি2। ওকে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, সো এখন তাহলে আমার সামিং, এখানে আমার সামিংয়ে আমার প্লাস চিহ্ন আছে, এখানে এক্স ইন্টু জি1ও প্লাস, এক্স ইন্টু জি2ও প্লাস, সো প্লাস, দুইটাই প্লাস। তাহলে আমার এখানে ওয়াইটা কি হবে? সামিং হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স জি1 প্লাস এক্স, এক্স, এই এক্স জি2। এখন আমি যদি এখানে এক্সটা দুই জায়গায় আছে, এক্সটা যদি কমন নেই তাহলে কি কমন হচ্ছে আমার? নিলে হ্যাঁ, জি1 জি1 প্লাস জি। জি2। ওকে। সো এখন আমরা একটু চিহ্নের পরিবর্তন করব। সো যদি আমার এখানে যদি মাইনাস সাইন থাকতো, এখানে প্লাস ছিল বাট এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো? ভেরি সিম্পল, ওয়াই ইন্টু এক্স ইন্টু জি1 মাইনাস জি2 হয়ে যেত সেক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? সো মাইনাস সাইন থাকলে এই সামিং এর প্লাস মাইনাসের সাইনগুলো বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। এই সাইনগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। সো এই সাইন, এই চিহ্ন প্লাস মাইনাস চিহ্ন যদি না ধরতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু এই ব্লক ডায়াগ্রামের ম্যাথগুলো কিন্তু আপনার প্রবলেম হবে বা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? সো আমরা আপাতত সিরিজে থাকলে কি হবে, প্যারালালে থাকলে কি হবে, আমরা সেই বিষয়গুলো দেখলাম। ঠিক আছে? ভাইয়া মাইনাস থাকলে কি শুধু নিচেই মাইনাস থাকবে নাকি দুটোতেই না মাইনাস না, থাকবে? এখানে দুটোতে মাইনাস থাকতে পারে। সো যদি এখানেও মাইনাস থাকে তাহলে কি হচ্ছে আলটিমেটলি? আলটিমেটলি আমার কি হচ্ছে? এখানে আমি লিখতে পারি সেক্ষেত্রে কি এক্স ইন্টু মাইনাস জি1 মাইনাস জি2। মাইনাস জি2। ঠিক আছে? এরকম হতে পারে বা হবে। ঠিক আছে? ওকে ওকে, ভাইয়া। আচ্ছা। সো মাইনাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমি রুলস নাম্বার 2 শেষ, আমি এখন রুলস নাম্বার 3-তে যাব। রুলস নাম্বার 3, এটা হচ্ছে আমাদের মুভিং দ্য ব্রাঞ্চ পয়েন্ট ওকে, মুভিং দ্য টেক অফ পয়েন্ট, ওই যে টেক অফ করালাম না আপনাদেরকে, মুভিং দ্য টেক অফ পয়েন্ট ahead of the block. So ahead of the block অথবা আপনারা after of the block লিখতে পারেন। ঠিক আছে? after of the block, ও সরি, ahead মানে তো এগিয়ে আসা, রাইট? তাই না? সো আমরা এখানে after of the block দিয়ে দেই, after of the block। ওকে, অর্থাৎ আমাদের টেক অফ পয়েন্টটা যদি ব্লকের পরে চলে যায়, সো সেক্ষেত্রে কি হয় যে আমি একটা
ইকুয়েশন লিখি, যেমন এক্স ইন্টু এখানে আমরা দিয়ে দিলাম g1 বা g, যেহেতু এখানে আমি শুধু g লিখব। এরপর এখানে হচ্ছে আমার y, আমাকে yটাই ফাইন্ড আউট করতে হবে। আর এখানে আমি একটা টেক অফ পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি। এখানে আমাদের টেক অফ পয়েন্টটা হচ্ছে আপনার x। কেন টেক অফ পয়েন্ট এখানে x হলো? কারণ এই xটা এদিকেও যাচ্ছে, এরপরে এই xটা এদিকেও আসতেছে, সো দিস ইজ x। এখন আমার এখানে yটা কি হবে বলেন তো? x into g। হ্যাঁ, কারেক্ট, x ইন্টু জি। ওকে, বাট আমাদের এখানে বলেছে যে মুভিং দ্য টেক অফ পয়েন্ট আফটার মুভিং দ্য ভাই টেক এখানে অফ মনে হয় পয়েন্ট। দুইটা ব্লক নিলে বোঝা যাইতো না, মানে আচ্ছা, সে দেখতেছি। G1 G2 নিয়ে মাঝখানে হচ্ছে টেক অফ করাই দিয়ে একটা সামনে দিলাম বা পিছনে দিলাম সমস্যা নাই, এরকম। সমস্যা নাই, সমস্যা নাই। মুভিং দ্য টেক অফ পয়েন্ট আফটার অফ দ্য ব্লক, ঠিক আছে। সো আমরা আফটার দ্য ব্লক, আমরা ব্লকের পরে এই টেক অফ পয়েন্টটা এখানে নিয়ে আসবো। সো সেক্ষেত্রে আসলে আমরা কি পাই, আমরা একটু সেটা রিচেক করব। ওকে, অর্থাৎ টেক অফ পয়েন্টটা এখান থেকে আমরা এখানে নিয়ে চলে আসবো। ওকে, এখন সেক্ষেত্রে কি হবে? আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখতেছি। আমি এখানে কি করব, আমি এখানে হচ্ছে আমার আউটপুটটা কিন্তু y সমান সমান এটাই লাগবে, ঠিক আছে, x ইন্টু জি। সো আমার এটা x ছিল, বাট আমি টেক অফ পয়েন্ট আমি এখানে নিয়ে আসব। সো এখানে তো আমার জি ছিলই, বাট এখন আমার টেক অফ পয়েন্টটা এখানে নিয়ে আসার ফলে এটা তো আমার y। সো এখানে আমার তাহলে কি হচ্ছে, x জি হচ্ছে, রাইট। সো আমার y সমান সমান তাহলে কি হচ্ছে, y সমান সমান x জি হচ্ছে। ওকে, বাট আপনার এখানে যে x ছিল, এই xটা কি হয়ে যাচ্ছে, xটা কি হয়ে যাচ্ছে এখানে, কথা বলে না, xটা xg হয়ে যাচ্ছে না? হুম, xটা কি হয়ে গেল, xg হয়ে গেল না? জি ভাইয়া। বাট এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনার মুভিং দ্য টেক অফ পয়েন্ট আফটার দ্য ব্লক, আপনার ব্লকের পরে আপনাকে এই টেক অফ পয়েন্টটা ব্লকের পরে নিয়ে আসতে হবে, বাট আপনার যে এক্স ছিল সেই এক্সই থাকতে হবে। বাট এখানে কি চলে আসলো, এক্স জি চলে আসলো, রাইট। সো এক্স জি আসা যাবে না, আমার লাগবে এক্স। তাহলে কি করব, আমি এটাকে কেটে দেই, আমার এখানে কি আসলো, এক্স জি। আমি এখানে একটা ব্লক নিব, তখন ব্লক নিয়ে কি করব, ব্লক নিয়ে আমি হচ্ছে, যেহেতু এখানে এক্স আছে, সো আমি এক্স জি আছে, তো আমি এখানে 1/g লিখব। সো দেখেন, এক্স জি ইন্টু এক্স জি ইন্টু 1/g কি জি জি কাটাকাটি যায় না? তাহলে এখানে ফাইনালি কি পাচ্ছেন, এক্স পাচ্ছেন। ওকে, এখান থেকে আসলে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি, বা এই যে আমরা টেক অফ পয়েন্ট করলাম, এটা থেকে আসলে আমরা কি শিখব, বা এটা আমাদের কেন প্রয়োজন? এটা প্রয়োজন একটাই, যে আমরা একটু আগে কিন্তু একটা টেক অফ করেছিলাম, ঠিক আছে, একটু আগে আমরা একটা টেক অফ করেছিলাম, যে আমরা যখন টেক অফ করব, টেক অফ করলে পরে আমাদের যে গেইনটা থাকবে, যে গেইনটাকে আমরা টেক অফ করব, সেই গেইনের এগেনিস্টে, মানে সেই গেইনটা হচ্ছে ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যে গেইনটাকে আমি টেক অফ করব, সেই গেইনটা এখানে নতুন ব্লকে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। এটাই আসলে আমাদের মূল শিক্ষণীয় বিষয়। সো যে জিনিসটা আমরা একটু আগে যে আমি এক্সাম্পল যে ম্যাথটা ড্র করেছিলাম, ওই ম্যাথটার ক্ষেত্রে আমাদের এই রুলসটা প্রয়োজন হবে, ঠিক আছে। সো ওই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি রুলস নাম্বার 3 কাজে লাগবে, টেক অফ পয়েন্ট। এরপরে হচ্ছে আমাদের রুলস নাম্বার কিন্তু 1, যেটা হচ্ছে সিরিজ,
সো আমরা এখানে দুইটা জিনিস আমরা ওই এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি বা কাজে লাগাতে পারবো। ওকে, সো এখান থেকে মূল বিষয় তাহলে কি, টেক অফ করলে কি হবে, যে যাকে আমরা টেক অফ করব সেটা হচ্ছে ভাগ আকারে হয়ে যায়, ঠিক আছে, ভাগ আকারে কাউন্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, সো রুলস নাম্বার 3 নিয়ে আশা করি কারো কোনো কনফিউজড নেই। এখন আমরা দেখব যে আমাদের এই যে টেক অফটা করলাম আফটার দ্য ব্লকের পরে যে টেক অফটা করলাম, এখন যদি আমরা এই টেক অফটা গো অ্যাহেড করি, গো অ্যাহেড দ্য টেক অফ পয়েন্ট, অর্থাৎ আমরা যদি পুনরায় আবার এখানে চলে যাই তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে কি হবে সেটাই হচ্ছে আমাদের রুলস নাম্বার 4, যে মুভিং দ্য টেক অফ পয়েন্ট অ্যাহেড দ্য ব্লক। সো আমরা ধরে নেই যে আমরা একটা চিত্র ড্র করি, যে এটা আমাদের এক্স, এখানে আমাদের জি আছে, এখানে আমাদের ওয়াই, তাহলে ওয়াই সমান সমান কি পাচ্ছি আমরা, এক্স জি, আর এখানে হচ্ছে আমাদের সেই ব্লকে আমরা কি পাচ্ছি, মানে টেক অফ পয়েন্ট এখানে হচ্ছে এক্স জি পাচ্ছি আমরা। এখন আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই টেক অফ পয়েন্টটা যদি আমরা অ্যাহেড দ্য ব্লক, অর্থাৎ ব্লকের যদি পূর্বে আমরা নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, আমরা সেই জিনিসটা একটু আমরা রিচেক করব। ওকে, সো তাহলে আমরা এখানে এক্স, এটা জি, এটা আমাদের হয়ে যাচ্ছে এক্স জি, তাহলে আমার এখানে ওয়াই সমান সমান আমি পাচ্ছি হচ্ছে এক্স জি। এখন আমাদের এইখানে পয়েন্টটা নিয়ে আসলাম, অর্থাৎ টেক অফ পয়েন্টটা আমরা এখানে যদি নিয়ে আসি আমার আউটপুটটা লাগবে এক্স জি, বাট আমার এখানে কি আসতেছে, এখান থেকে কি আসতেছে, এটার জন্য কি আমার এক্স আসতেছে, এক্স, বাট আমার লাগবে কি জি, এক্স জি লাগবে। সো আমি এখানে একটা গেইন নিব, ঠিক আছে, গেইন নিলে আমার কি হয়ে যাবে তাহলে, এক্স জি এক্স জি। ওকে, ক্লিয়ার? তাহলে বিষয়টা হচ্ছে যে যদি আমরা টেক অফ পয়েন্টটা যদি আগায় নিয়ে যাই তাহলে আমার একটা গেইন গুণ হয়, অর্থাৎ টেক অফ পয়েন্টের সাথে একটা গেইন গুণ হয়, আর যদি আমরা একটা গেইন যদি আমরা আফটার ব্লকের পরে নিয়ে যাই তাহলে আমাদের একটা গেইন দ্বারা কি হবে, অর্থাৎ যে গেইনটাকে আমরা ক্রস করব সেই গেইন দ্বারা ভাগ হবে, আর যদি আমরা যে গেইনটাকে আমরা গেইনের আগে নিয়ে যাব সেই গেইন দ্বারা আমার কি হবে, গুণ হবে। আশা করি এই আগে নিয়ে যাওয়া বা পরে নিয়ে যাওয়া এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। শামীম সজীব ভাই, কি অবস্থা আপনার? অনেকদিন পর আপনাকে দেখলাম, আপনার সাথে কোনো কথাবার্তাও হয় না, যোগাযোগও হয় না। সো আপনার কি অবস্থা, আপনার কমিউনিকেশনে কি অবস্থা? আম, ভাই আছি। আছেন, আপনি কি সময় পাচ্ছেন না নাকি পড়াশোনার, নাকি আমি আসলে ঢিলামি দিচ্ছি, কোনটা? না ভাইয়া, আমারই সমস্যা। কত দূর আগালেন আপনি? এখন দেখেন আপনি কমিউনিকেশন থেকে শুরু করলেন মোটামুটি, আপনি কতটুকু রিকভার করেছেন? ভাই রিকভার বলতে গেলে তো প্রথম দুইটা ক্লাসই ঠিক মতো করছি, ওইগুলো প্র্যাকটিস করছিলাম ওই পর্যন্ত। এ- অ্যাসাইনমেন্ট জমা দেই না, কিন্তু অ্যাসাইনমেন্ট আমি করছি আর কি। তারপরে আর করা হয় নাই, হঠাৎ করে আচ্ছা, জবের। বাকিগুলো একটু কাইন্ডলি করে ফেলেন, কারণ আমরা মেশিন ধরবো 2 তারিখ থেকে, আপনার ডিসেম্বরের, ঠিক আছে? সো মেশিন ধরলে কিন্তু এই কমিউনিকেশন কিন্তু আর রিকভার করতে আপনার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? আর একটু কাইন্ডলি একটু এর মধ্যে একটু রিকভার করে ফেলেন কমিউনিকেশনটা, যারা শুধু নট অনলি আসলে শামীম ভাই, আপনারা যারা যারা এখনো মেশিনটা রিকভার মানে সরি কমিউনিকেশনটা এখনো রিকভার করেন নাই
কমপ্লিট করেন একটু অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা একটু দ্রুত কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? সো আমার কিন্তু কমিউনিকেশন 15 দিন ক্লাস নিলেই মানে 15 দিনের মধ্যে মেবি 5-6টা ক্লাস থাকে, 6-7টা। 15 দিনে কয়টা 7টা ক্লাস থাকে, না 6টা না 7টা, যাই হোক হট এভার 7টা ক্লাস নিলে কিন্তু আমার কমিউনিকেশন কন্ট্রোল সিস্টেম শেষ হয়ে যায়। বাট আমি নিজেও একটু ব্যস্ত, এরপরে আপনাদেরও অনেক সমস্যা ছিল, যে কারণে নভেম্বর মাসটা আমি আপনাদেরকে একটু ফ্রি করে দিছি। বাট এরপরেও যদি আপনারা বলেন যে না ভাই আসলে আমি রিকভারি করতে পারতেছি না বা পারি নাই, বা এটা আমার সমস্যার জন্য আমি আসলে সময় দিতে পারতেছি না, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারই সমস্যা, আপনি নিজেই কিন্তু পস্তাবেন। ওকে, সো এই বিষয়টা যেন না হয় একটু কাইন্ডলি, আরও এই মাসের আরও 7 দিন আছে। কমিউনিকেশন অলরেডি মোটামুটি 127টা ম্যাথ মেবি কমপ্লিট করানো হয়েছে, 127টা নাকি 90টার মতো ম্যাথ কমপ্লিট করানো হয়েছে। এই 90টা বা 127টা ম্যাথ যদি আপনি দেখেন তাইলেই এনাফ, আপনার কমিউনিকেশনে আপনার মার্ক ছুটবে না, ঠিক আছে? এখন এই যে এত বলে দেওয়ার পরেও যদি এইগুলো প্র্যাকটিস না করেন যে না এইগুলোর মধ্যে থেকে কমন থাকবে, এইগুলোই এনাফ, আপনার একটা নোট রেডি করে ফেলেন, নিজস্ব একটা নোট রেডি করে ফেলেন, কেন করতেছেন না? সো আমি অলরেডি মানে একজন না দুইজনের কাছ থেকে নোটসগুলো পেয়েছি, তাও সেই বাচ্চা বাচ্চা স্টুডেন্টের কাছ থেকে যারা সবে বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ে বা ডিপ্লোমাতে পড়ে, ঠিক আছে, মানে রানিং স্টুডেন্ট। আর আপনারা যারা জব প্রিপারেশনের জন্য পড়াশোনা করতেছেন অলরেডি কমপ্লিট ডিপ্লোমা বা বিএসসি, এরাই আসলে ঢিলামিটা বেশি দেয়, ঠিক আছে? সো এরকম করা ঠিক না। যাই হোক, ওকে, সো এখন আমরা একটু রুলস নাম্বার 5টা দেখি। আচ্ছা, সো রুলস নাম্বার 5, সামিং পয়েন্ট। সামিং পয়েন্ট, ওকে। সো আমি সামিং পয়েন্ট একবার ব্লকের পরে নিয়ে যাব, একবার ব্লকের আগে নিয়ে আসব, ঠিক আছে? সো মনে করেন যে আপনার এখানে যে সামিং পয়েন্ট থাকে যে x1 x2 x1 x2 এর দুইটা কি একটা সামিং পয়েন্টে যুক্ত হয়েছে, একটা সামিং পয়েন্ট, এটা প্লাস এটা প্লাস, ওকে। তাহলে আপনার এখানে ফাইনাল আউটপুটটা কি হবে বলেন তো? কেউই বলে না। x1 x1 প্লাস x2। x1 প্লাস x2, ওকে। এরপরে আমার এখানে ব্লক আছে, ব্লকটা হচ্ছে g, এখানে আমার y, আউটপুটটা y, সো y সমান সমান তাহলে কি হবে? g ইন্টু x প্লাস y। জি ইন্টু, হ্যাঁ x এটাই। x1 প্লাস x2, ওকে, g ইন্টু x1 প্লাস x2। এখন আমি চাচ্ছি যে আমার এই সামিং পয়েন্টটা আফটার দ্য ব্লকের পরে আসুক, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইভেন আমার কিন্তু আউটপুটটা কিন্তু আমার এটাই লাগবে, জি ইন্টু x1 প্লাস x2, আউটপুটটা কিন্তু আমার এটাই লাগবে, বাট আমার এই সামিং পয়েন্টটা ব্লকের পরে আসতে হবে। সো সামিং পয়েন্টটা যদি ব্লকের পরে নেই, এই হচ্ছে আমার তাহলে সামিং পয়েন্ট, এই হচ্ছে আমার সামিং পয়েন্ট। সো আমি সামিং পয়েন্টে এসে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা আমি একটু আউটপুটটা একটু বিস্তারিত লিখে দিই তাহলে আপনাদের করতে সুবিধা হবে, যে জি ইন্টু x1 ইন্টু জি ইন্টু x2। সো বলেন তো এখন তাহলে সামিং পয়েন্টটা কি হবে? ভাই একটা ফিডব্যাক অ্যাড করা লাগবে তাহলে হবে।
ফিডব্যাক অ্যাড করতে হবে কেন জি এরকম ভাইয়া, ভাবে করলে তাহলে তো হয় না আউটপুটটা। মনে জি করেন এটা ভাইয়া। x1 মনে করেন এটা x1 এখানে আমি একটা জি। g দিলাম এখানে দিয়ে দিলাম তাহলে এখানে কি এভাবেও হবে ভাইয়া। জি ভাইয়া। x1 g এরপর এখানে আমি x2 দিলাম এখানে একটা ব্লক দিলাম g তাহলে আমি এখানে কি পাচ্ছি x2g এই হচ্ছে সামিং পয়েন্ট এখানে প্লাস এখানে প্লাস সো তাহলে কি আমি পাচ্ছি x1g যোগ হচ্ছে x2g অর্থাৎ আমার g ইনটু x1 ইনটু কি x2 ওকে সো সেম একই জিনিস ঘুরায়া ফিরায়া ঠিক আছে আসলে কোনো এর ভিন্নতা নেই হ্যাঁ সেম একই জিনিস সো এখন আপনি যদি সামিং পয়েন্টটা যদি এখানে থাকে এখান থেকে যদি আপনি আবার এই মাথায় নিয়ে যেতে চান তাহলে কি করতে হবে ঠিক আছে সেই সকল বিষয়ই আর কি ঘোরায় ফিরে সেম একই জিনিস সো এটা নিয়ে আর তেমন কোনো কিছু বলতে চাই না এরপরে আমার মনে হয় যে সামিং পয়েন্টটা দেখি আমরা একটু এখানে থাকবে আমরা সামিং পয়েন্টটা এই পাশে নিয়ে আসব এরকম একটা আমরা ব্লক দেখি তাহলে আমাদের জন্য ভালো হবে প্র্যাকটিসের জন্য ইভেন আমরা যখন ম্যাথে যাব ম্যাথগুলো আমরা খুব ভালো মতো বুঝতে পারবো ঠিক আছে আমরা একটু প্র্যাকটিস করি সো এখন মনে করেন যে আমাদের এখানে সামিং পয়েন্টটা এই পাশে আছে এখানে আছে সামিং পয়েন্ট এটা আমার y আর এখান থেকে আমি একটা দিয়ে দিলাম x2 সো এটা আমার প্লাস এখানে আমি দিলাম x1 এখানে আমি দিলাম g সো আমার এখানে প্লাস ওকে এখানে তাহলে কি হচ্ছে x1 g সো আমি আউটপুটটা কি পাচ্ছি এই সজীব ভাই শামীম সজীব ভাই বলেন আউটপুট কি হবে ভাই এখানে আউটপুট হবে হচ্ছে x1g প্লাস x1g প্লাস x2 x2। ওকে থ্যাংক ইউ ওকে সো এই হচ্ছে আমাদের আউটপুট ঠিক আছে বাট আমরা চাচ্ছি যে আমাদের এই সামিং পয়েন্টটা এই ব্লকের এই পাশে নিয়ে আসতে সামিং পয়েন্টটা আগায় নিয়ে আসবো তাহলে সেক্ষেত্রে কি হবে সো চলেন আমরা এই পাশে একটু সামিং পয়েন্টটা নিয়ে আসি এখানে আমি সামিং পয়েন্টটা আনলাম আর এখানে আমি ব্লকটা নিলাম জি সো আমার এখানে তাহলে কি হবে y এখন আমাকে কি করতে হচ্ছে এখানে x1 এখানে আমি কি দিব x2 এটা প্লাস সো আমি এখানে আউটপুট কি পাচ্ছি x1 যোগ হচ্ছে x2 সো এখান থেকে আউটপুট কি হচ্ছে g ইনটু কত x1 x1 প্লাস x2। x2 সো আমি y টা কত পাচ্ছি g ইনটু x1 প্লাস x2 দ্যাট মিন্স কি হচ্ছে gx1 যোগ হচ্ছে gx2 বাট আমার কি এখানে কি x2 এর সাথে কি g ছিল এখানে তো g চলে আসলো হ্যাঁ না ভাইয়া, ছিল না। ছিল না বাট g চলে আসছে সো আমাদের কি ঠিক হয়েছে তাহলে ঠিক হয়নি এই জিটাকে বাদ দিতে হবে সো জিটা কার সাথে বাদ দিতে হবে x2 থেকে জিটাকে বাদ দিতে হবে সো x2 থেকে যদি জি বাদ দিতে চাই তাহলে কি করতে হবে হ্যাঁ বাদ দিতে হলে ভাগ কি করতে করতে হবে হবে। হ্যাঁ ভাগ করতে হবে কারেক্ট সো দেখেন তাহলে আমরা x2 তে একটা জি বাদ দেই গেইন বাদ দেই তাহলে গেইন বাদ দিতে হলে কি করতে হবে একটা ব্লক নিতে হবে সেই ব্লকের মধ্যে কি লিখতে হবে 1 ডিভাইডেড জি ওকে সো দেখেন তাহলে এখানে x1 এখানে আমরা আউটপুটটা কি পাচ্ছি তাহলে x1 যোগ হচ্ছে x2 ডিভাইডেড বাই জি ওকে এরপর এই আউটপুট x1 প্লাস x2 ডিভাইডেড জি যখন এই গেইনের ভিতর দিয়ে যাবে তখন এই জি আর এই জি কাটা যাবে তাহলে এখানে কি থাকবে তাহলে x1 জি x2। যোগ হচ্ছে x2 সো তখন আমরা ফাইনাল আউটপুট কি পাবো x1 জি যোগ হচ্ছে x2
এই যে সিম্পল, একবারে সিম্পল ভাবে এই ম্যাথগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র একটু ব্রেনটাকে সচল রাখতে হবে। ব্রেনটাকে সচল রাখলে এই ম্যাথগুলো খুবই খুবই ইজি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা রুলস দেখব, ইন্টারসেন্স দ্য সামিং পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 7। সো আমি কিন্তু রুলস নাম্বার 5 আর 6 একসাথে দেখাইছি, ঠিক আছে? সো এটা হচ্ছে যেখানে রুলস নাম্বার 7। সো রুলস নাম্বার 7 এ সামিং পয়েন্ট ইন্টারসেন্স, ইন্টারসেন্স দ্য সামিং পয়েন্ট, অর্থাৎ সামিং পয়েন্টগুলো যদি ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ একটা সামিং পয়েন্ট এখানে, যেমন এখানে আগে একটা এক্সাম্পল দিয়ে নেই, এটা হচ্ছে এক্স, এটা আর একটা সামিং পয়েন্ট। সো মনে করেন যে আপনার এখানে হচ্ছে মাইনাস x1, এখানে মনে করেন যে x2, এটাও মাইনাস, এখান থেকে মনে করেন যে x3 দেওয়া আছে, x3। সো এখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। সো আমার ওয়াইটা আমি কি পাচ্ছি বলেন তো? সো এখানে x1 x1 x2। সো এখন এর সাথে আবার কি হবে, তাহলে ওয়াই আউটপুটটা কি হবে? x1 x2, এরপর কি মাইনাস এক্স, কি হবে? মাইনাস এক্স কি হবে? 3। ওকে, সো এখন ইন্টারসেন্স দ্য সামিং পয়েন্ট, অর্থাৎ এখানে যে x3 ছিল, x3টা মনে করেন যে x2 হয়ে গেল, আর x2 জায়গায় x3 হয়ে গেল। এটাই আমরা বলতাছি যে ইন্টারসেন্স দ্য সামিং পয়েন্ট। সেম একই জিনিস হবে, ঠিক আছে? ভাইয়া এক্সনটা চেঞ্জ হবে না? x1, ভাই এক্সনটা কি চেঞ্জ হবে না? না না x1, ইন্টারসেন্স, ইন্টারসেন্স তো আমরা করতেছি না, সেই জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমি ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে, আচ্ছা এখানে সামিং পয়েন্ট ইন্টারসেন্স বলতে আপনি বলতে চাচ্ছেন যে এই সামিংটা এইখানে দেবো আর এটা এখানে দিব না? জি ভাইয়া। সেম একই কথা, ঠিক আছে? সো জি যাই ভাই। হোক, এরকম সামিং পয়েন্ট ইন্টারচেঞ্জ করলে সেরকম কোনো প্রবলেম হয় না। এরপরে আমরা আর একটা দেখব হচ্ছে, এটাই আমাদের, না এটা শেষ না, এবার আমরা দেখব রুলস নাম্বার 8। এটা হচ্ছে, আচ্ছা এখানে রুলস নাম্বার 8টা হচ্ছে আপনার কম্বাইন সামিং পয়েন্ট। কম্বাইন সামিং পয়েন্ট বলতে যে আপনার এখানে সাপোজ এখানে x1 আসলো, x2 গেল, x3 গেল, ঠিক আছে? এটাই হচ্ছে কম্বাইন, x1 x2 x3। এটা মনে করেন যে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে হোয়াট ইজ আউটপুট y? x1 প্লাস x2 মাইনাস মাইনাস x3, সিক্সটি। এটাই, ঠিক আছে? একে হচ্ছে আপনার স্প্লিটিং, স্প্লিটিং বলে বা কম্বাইন সামিং পয়েন্ট বলে। ওকে, রুলস নাম্বার 8, এই সিস্টেমটাকে বলে স্প্লিটিং অথবা কম্বাইন সামিং পয়েন্ট। ওকে, সো এখন আমরা আমাদের মেইন যে জিনিসটা, আমাদের মেইন টপিক কয়েকটা, একটা হচ্ছে যে যদি সিরিজে থাকে, সিরিজটা আমরা শিখে আসলাম। এরপর আর কি যেন শিখলাম, কোনটা কোনটা ইম্পর্টেন্ট বলেছিলাম যেন? একটা তো বললাম যে সিরিজ, একটা প্যারালাল,
ও আচ্ছা, আর একটা হচ্ছে ওই যে আমাদের যদি আমাদের কি টেক অফ পয়েন্টটা যদি আমার ব্লকের যদি পরে যায় তাহলে হচ্ছে ভাগ হয়, টেক অফ পয়েন্টটা যদি ব্লকের আগে আসে তাহলে সেক্ষেত্রে গুণ হয়। ঠিক আছে, ওকে। সো এখন আমাদের রুলস নাম্বার 9, যেটা আমাদের লাস্ট রুলস, এটা হচ্ছে আমাদের elimination of feedback. elimination of feedback. elimination of feedback আমি কিন্তু আজকে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব এই ব্লকের উপরে, ইভেন সেটা ডিরেক্টলি রনি পারভেজ ভাইয়ের বইতে বিগত সালে কোশ্চেন ব্যাংক। আমি সলিউশন করে দিব না, আপনারা আমাকে সলিউশন করে দিবেন। ওকে, সো elimination of feedback. সো elimination of feedbackটা কি, যে এখানে হচ্ছে যদি আমার ফিডব্যাকটা থাকে, এই জিনিসটা একটু ভালো মতো একটু বোঝার চেষ্টা করবেন। সো এখানে আমার এক্স, এটা আমার সামিং পয়েন্ট, সো এখানে প্লাস, এখানে মাইনাস। এরপর আমার একটা গেইন দেওয়া আছে, গেইন জি, ঠিক আছে। এরপর আমার এখানে আউটপুট ওয়াই। এখন আমার এখানে একটা ফিডব্যাক আছে, এই যে এইচটা হচ্ছে আপনার ফিডব্যাক, এখান থেকে আউটপুট থেকে একটা ফিডব্যাক নেওয়া আছে। ওকে, আউটপুট থেকে একটা ফিডব্যাক নেওয়া আছে। ফিডব্যাকটা কি, ফিডব্যাকটা হচ্ছে মাইনাস ফিডব্যাক, এই যে নেগেটিভ ফিডব্যাক। ওকে, ফিডব্যাকটা নেগেটিভ ফিডব্যাক। এখন এখানে এই জিনিসটা একটু ভালো মতো একটু বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু না পারলে কিন্তু আপনার ম্যাথ হবে না। সো দেখেন, ফর নেগেটিভ ফিডব্যাক gain value is মানে gain value হয় 1 plus gh, 1 plus gh. Okay, for negative feedback gain value is 1 plus gh. অর্থাৎ আপনার ফিডব্যাকটা যদি নেগেটিভ হয়, এখানে দেখেন এই যে চিত্রে কিন্তু আপনার ফিডব্যাকটা কি নেগেটিভ, নেগেটিভ আর এই ফিডব্যাকটা কয়টা গেইনকে কভার করেছে? দুইটা ভাইয়া। হেই, ফিডব্যাকটা একটা গেইনকে কভার করেছে, জি ভাইয়া, একটা। সো যে কারণে এখানে কিন্তু জিএইচ হয়েছে। ওকে, এখন ফর পজিটিভ ফিডব্যাক গেইন ভ্যালু ইজ কি হবে, পজিটিভ ফিডব্যাক মানে কি এখানে প্লাস হতে হবে। ফর পজিটিভ ফিডব্যাক গেইন ভ্যালু ইজ 1 মাইনাস জিএইচ। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে ভাই এখানে জিএইচ কেন হচ্ছে, বা জিএইচ না হয় যদি অন্য কিছু তো হতো। এখন দেখেন এই যে গেইন ভ্যালু, আমি বলছি গেইন ভ্যালু ইজ কত, 1 প্লাস জিএইচ। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এখানে জিএইচটাই কেন হলো এখানে, কারণ এখানে এই ফিডব্যাকের মধ্যে দেখেন, এই ফিডব্যাকের মধ্যে আমার গেইন আছে একটা, যদি আমার এই ফিডব্যাকের মধ্যে যদি গেইন যদি আরও, এখানে মনে করেন যে জি1, এখানে মনে করেন যে গেইনটা দিলাম হচ্ছে জি2, এরপর আমি এখানে আউটপুটটা দিতাম, তাহলে এখানে কিন্তু আমার এই ফিডব্যাক এখানে গেইনটা কিন্তু ভ্যালুটা চেঞ্জ হতো, জি1 জি2 ইন্টু এইচ, এখানেও একই হতো জি1 জি2 ইন্টু এইচ। ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গেইন ভ্যালুর মান কিন্তু পরিবর্তন হয়ে যেত, উপরে হর আর নিচে কি লব থাকে নাকি? জি ভাইয়া, হেই, না লব না আর হর। ভাইয়া, হর নিচে থাকে। হ্যাঁ, ওকে। সো এই যে আপনার নেগেটিভ ফিডব্যাকের কিন্তু এই যে এখানে 1 প্লাস জি1 জি2 এইচ, এরপর 1 মাইনাস জি1 জি2 এইচ, এইগুলো কিন্তু সবগুলো কিন্তু এই হরের ভ্যালু, ঠিক আছে।
এখন লবের ভ্যালুটা কি হবে আমরা সেটা একটু দেখি। বাট এই যে আপনার যদি ফিডব্যাকটা থাকে, ফিডব্যাক থাকলে এর ফিডব্যাকের ফর্মুলা আছে, ইকুয়েশন আছে। সো ইকুয়েশনটা আমি একটু লিখে দেই। বাট এখন আপনারা তো বুঝতে পারছেন যে আসলে ফর নেগেটিভ ফিডব্যাক, ফর পজিটিভ ফিডব্যাক আসলে ভ্যালুগুলো কি হয়, এগুলো আমি আপনাদেরকে দেখালাম। এখন আমাদেরকে দেখতে হবে আসলে হর বা লব এই জিনিসটা কি। দেখেন ওয়াই, ওয়াই এর ভ্যালুটা কি হবে? ওয়াই এর ভ্যালুটা হবে ফরওয়ার্ড পাথ গেইন, ফরওয়ার্ড পাথ গেইন ডিভাইডেড বাই ফিডব্যাক গেইন। সো আপনারা এখানে ফরওয়ার্ড পাথ গেইন জিনিসটা হচ্ছে এই স্টেট বরাবর যে কয়েকটা গেইন থাকবে সেই গেইনটা হবে আপনার ফরওয়ার্ড পাথ গেইন। তাহলে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি বলেন তো? জি1 জি2। ফরওয়ার্ড পাথ গেইনে কয়টা ভ্যালু আছে? দুইটা, জি1 জি2 আছে। ফিডব্যাক গেইনটা কি? এই যে নেগেটিভ ফিডব্যাক গেইন ভ্যালু। সো এটা আমাদের কি নেগেটিভটাই ধরি, যে আমাদের ফিডব্যাকটা নেগেটিভ, তাহলে নেগেটিভ ফিডব্যাক গেইন ভ্যালু কত হবে? 1 1 প্লাস প্লাস জি1 জি2 ইন্টু এইচ। জি1 জি2 ইন্টু এইচ। এইচটা হচ্ছে সেই ফিডব্যাক। ওকে, সো এইভাবে এই ম্যাথগুলো সলিউশন করতে হবে। ভাই ক্লিয়ার? এখানে এক্সট্রা কোথায় গেল, যেটা এসেছিল সাম করলাম যেটাকে? ও আচ্ছা, এক্স, এক্স কই? এই যে এক্স। সো দেখেন আমাদের তো এটা তো ট্রান্সফার ফাংশন, তাই না? রাইট, টিএফ ট্রান্সফার জি ফাংশন, ভাই। অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে আপনি এখানে লিখে দিতে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু জি1 জি2 ডিভাইডেড 1 প্লাস জি1 জি2 ইন্টু এইচ, এভাবে লিখে দিতে পারবেন। ঠিক আছে? ওকে, সো এখন আমরা একটু আমাদের সেই ম্যাথে চলে যাই। আমরা যে ম্যাথটা ড্র করেছিলাম, ইভেন কয়েকটা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো আমরা সেই ম্যাথটাতে চলে যাই। সো এখানে আমাদের এক্স না, এখানে আমাদের আর বলে দিছে, যে এখানে আর দিয়ে দিছে। এখানে আমাদের একটা সামিং পয়েন্ট দিয়েছে ব্রাদার, সেই সামিং পয়েন্ট, এই হচ্ছে আমাদের সেই সামিং পয়েন্ট। আর দেখেন এই যে পাতের বিষয়টা, পাতের বিষয় একটু খেয়াল করেন যে y ইজ ইকুয়াল টু ফরওয়ার্ড পাথ গেইন। সো এখানে আমাদের পাথ একটা আছে। অনেক সময় আপনারা ম্যাথে দেখবেন যে এইরকম ভাবে একটা দাগ টানানো আছে, শুধুমাত্র একটা দাগ টানানো আছে, সেই দাগটাও কিন্তু একটা পাথ। সেক্ষেত্রে কিন্তু আপনার পাথটা কিন্তু এখানে এই একটা পাথ, এরপর এই একটা পাথ। সো সেই ক্ষেত্রে কিন্তু পাথ কিন্তু কয়টা হয়ে গেল? দুইটা। সো দুইটা তাহলে ভাইয়া। আপনার পাথ 1 যোগ হচ্ছে পাথ 2। ঠিক আছে, এরপরে আপনি ডিভাইডেড বাই নেগেটিভ ফিডব্যাক গেইন আপনি লিখবেন। ঠিক আছে, সো যদি তিনটা পাথ থাকে তাহলে তিনটা পাথই কিন্তু এরকম ভাবে আপনার কি হবে? যোগ হবে। যোগ হবে। ওকে, ভাইয়া এখানে তো যে 2 নাম্বার পার্টটা, তো এখানে তো আমরা কি পুরা গেন গুলাই ধরবো, এই যে একটা জি1 জি2 এই গেনটাকে তো ধরবো না? দেখেন এখানে এই যে দারুণ একটা কোশ্চেন করছে আমাদের নূরজান আপু, যে আমাদের এই যে 2 নাম্বার যে পাথটা, যেটা 2 নাম্বার পাথ, এটা ইনপুট থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? আউটপুটে। আউটপুটে। তার মানে এটা ইনপুট থেকে শুরু হয়েছে, একদম শেষ হয়েছে আউটপুটে। তার মানে এর পাতের ভ্যালু 1। ঠিক আছে, এই আপনি তো ভিতরেরগুলো ধরতে চাচ্ছেন, এই ভিতরেরগুলো হবে না, এর পাতের ভ্যালু তখন 1 হবে। ঠিক আছে, পাথগুলো কাউন্ট হয় যে এখান থেকে যদি শুরু হয়ে যদি আপনার এই যে জি1 বা জি2-র মাঝখানে যদি এটা প্রবেশ করত, তাহলে সেক্ষেত্রে আপনি এইটাকে পাতের মধ্যে ধরতে পারতেন। সেক্ষেত্রে আপনার পাতের ভ্যালু হচ্ছে আপনার জি1 হতো। বাট এখানে ইনপুট থেকে শুরু করে ডাইরেক্ট যা যখনই আউটপুটে লাগবে, যে পাথটা ইনপুট থেকে শুরু হয়ে একবারে ডিরেক্ট যা আউটপুটে লাগবে, সেই পাতের ভ্যালু অলওয়েজ টাইম 1।
ঠিক আছে? এই যে আমরা এখন যে ম্যাথটা করব এই ম্যাথেই আমরা পাবো, টেনশন নিয়েন না, মানে এরকম টাইপের ম্যাথ করবো আর কি, এই ম্যাথে পাবো না, সরি, আরও প্র্যাকটিস করবো আমরা। সো আমরা এটা একটু দেখি। সো পাতের বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, টেনশনের কোনো কারণ নাই। ওকে, সো এটা প্লাস, এটা মাইনাস, এরপর এখানে হচ্ছে আমাদের জি অন ছিল মেবি, হ্যাঁ জি ওয়ান, এরপরে হচ্ছে আমাদের আর একটা সামিং পয়েন্ট, সো এখানে প্লাস, ওকে মাইনাস এটা পরে আসি, এখানে আমার জি টু, এখানে আমার জি থ্রি, এটা হচ্ছে আমার ওয়াই, ওকে এটা হচ্ছে আমার ওয়াই। এখন আমাকে ফিডব্যাক দিতে হবে, রাইট, ফিডব্যাকটা দিতে হবে। সো এখান থেকে একটা ফিডব্যাক ছিল যেটাকে আমরা H2 ধরেছিলাম, H2, এটা হচ্ছে আমাদের একদম ডাইরেক্ট এখানে ছিল, সরি এখানে ওয়াই না, এটা সি দিব আমরা, যেহেতু আর ইউজ করছি, সো এখানে সি দিব। এরপরে আচ্ছা, এখানে পাতের ফিডব্যাকের ভ্যালু হচ্ছে মাইনাস, এটা ফিডব্যাকের ভ্যালু তো মাইনাস দিয়েই রেখেছি, সো আমাদের এখান থেকে আমাদের H1টা দিয়ে দেব, H1, আমার ফিডব্যাকটা এখান থেকে এসেছে, ওকে। সো এখন আমার প্রথম স্টেপ, আমরা যেটা শিখেছিলাম, প্রথম স্টেপটা কি যেন ছিল এরকম টাইপের ম্যাথ ক্যালকুলেশনের ক্ষেত্রে, যে এই যে বলক আছে ভাইয়া, তাহলে যোগ হবে। স্টেপ নাম্বার 1, শিফটিং দ্য টেক অফ পয়েন্ট আফটার দ্য ব্লক। সো আমার দুইটা এখানে আমার আছে, ফিডব্যাক আছে, সো আমাকে কি করতে হবে, শিফটিং করতে হবে আফটার দ্য ব্লক। সো অর্থাৎ আমার এখানে H1টা আমরা শিফটিং করব। সো আমরা যদি H1টাকে শিফটিং করি, দেখেন আমি বেশি পেঁচাবো না, আমি এখান থেকেই সলিউশন করে দিচ্ছি, যে আমি কি করব, আমি এইটা হচ্ছে কি করব, শিফটিং করব, শিফটিং করে কোথায় নিয়ে যাব, H1-এ নিয়ে যাব, সরি এখানে নিয়ে আসবো শিফটিং করে। এখানে যে আমি শিফটিং করে নিয়ে আসছি, কাকে শিফটিং করছি আমি, কোন গেইনটাকে শিফটিং করেছি, H1 গেন কে ভাইয়া? হেই G1 G1 গেইনকে, কে ভাই? জি ভাইয়া। G3 কে ভাই, G3 আমরা করেছি, G3 কে আমরা কি করেছি, শিফটিং করেছি, কার মাধ্যমে, H1 এর মাধ্যমে, H1 এর মাধ্যমে আমরা G3 কে শিফটিং করেছি। তাহলে G3টা কি আকারে হবে, এই সে তো আপু বলেন, G3 কি আকারে হবে, ভাগ আকারে হবে, ঠিক আছে। কাকে শিফটিং করেছি, H1 কে, H1, ক্লিয়ার? ওকে ক্লিয়ার? এখানে H1 ডিভাইডেড বাই G3 কেন হলো, শামীম ভাই বুঝতে পারছেন? শামীম ভাই আছেন আপনি? জি ভাইয়া। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কি কেউ আছেন যে বুঝতেইছেন না, এরকম কি কেউ আছেন? থাকলে একটু আওয়াজ দিবেন। ওকে, এরকম কেউ নেই, ঠিক আছে, তার মানে সবাই ভালো বুঝতেছে। আচ্ছা, আমার প্রথম স্টেপটা হচ্ছে শিফটিং দ্য টেক অফ পয়েন্ট আফটার দ্য ব্লক, এটা আমার প্রথম স্টেপ, আমি প্রথম স্টেপটা অলরেডি ডান করে দিছি। এরপর আমার দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে মাল্টিপ্লাইং দ্য ব্লকস ইন সিরিজ, মাল্টিপ্লাইং দ্য ব্লকস ইন সিরিজ। সো আমার এখানে যে ব্লকগুলো আছে, আমি দেখতে পাচ্ছি যে আমার মাত্র 3টা ব্লকস আছে, G1, G2, G3, এর মধ্যে আমি 2টা ব্লকস আমি সিরিজে পাচ্ছি, এই G2 আর G3টাকে আমি সিরিজে পাচ্ছি। সো আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে মাল্টিপ্লাইং দ্য ব্লকস ইন সিরিজ, অর্থাৎ এই যে দুইটা ব্লক সিরিজ আছে সেই দুইটা ব্লককে আমি মাল্টিপ্লাইং করতে হবে, অর্থাৎ G1 G2টাকে আমি কি করব, G3কে মাল্টিপ্লাইং করব। সো G2 আর G3কে মাল্টিপ্লাইং করলে কি পাচ্ছি আমি,
G2 into G3 G2 × G3। এই হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার স্টেপ, আমি কমপ্লিট করলাম। আমার ম্যাথটা অনেক ছোট হয়ে গেল, অনেক ছোট হয়ে গেল ম্যাথটা। এরপরে আমার থার্ড স্টেপ, অর্থাৎ থার্ড স্টেপ দ্যাট মিন্স আমার ফাইনাল স্টেপগুলো, এখন সেই সব স্টেপ এখন এই স্টেপটাই কমপ্লিট করতে হবে। যে আমাকে কি করতে হবে, সলভিং দ্য নেগেটিভ ফিডব্যাক, সলভিং দ্য নেগেটিভ ফিডব্যাক। সো আমার এখানে নেগেটিভ ফিডব্যাক সলভিং করতে বলতেছে। সো আমরা দেখি তো কোনটাকে সলভিং করব। আমার এই ফিডব্যাকটাকেই সলভিং করা সহজ হবে নাকি এই ফিডব্যাকটাকে সলভিং করা সহজ হবে? H1 নিচেরটাকে ভাইয়া। নিচেরটাকে সলভিং করা সহজ হবে জি ভাইয়া। কিভাবে? ভাইয়া এটা তো ডিরেক্ট পার্ট আছে না, সরাসরি আমরা করতে পারবো। আর এটা একটা গেইন বাদ যাচ্ছে উপরেরটা কেন দিকে। আপনাকে ভেঙে ভেঙে করতে আপনার সমস্যা কি? আপনি একবারে কিভাবে করবেন? একবারে করতে গেলে তো আপনি গোলায় ফেলবেন। জি ভাইয়া। আপনি যদি এটাকে যদি ফিডব্যাক ধরেন তাহলে আপনার এর মধ্যে গেইন আছে এটা। সো এর মধ্যে আবার কি পাথ আছে হচ্ছে কয়টা? দুইটা, একটা G1 পাথ আছে, এরপর G2 G3 পাথ আছে, তাই না? দুই নাম্বারটাই নিলে ভালো হবে ভাইয়া। আচ্ছা, সো এখন তাহলে আমরা এইটা আমাদের শর্ট পাথ, আমরা এইখানে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ফিডব্যাকটা অ্যাপ্লাই করব, নেগেটিভ ফিডব্যাকটা অ্যাপ্লাই করব। সো এই পাথের জন্য আমরা নেগেটিভ ফিডব্যাকটা অ্যাপ্লাই করব। সো ফিডব্যাকের যে ফর্মুলাটা আমরা একটু আগে শিখলাম, আমরা সেই ফর্মুলাটা একটু দেখে নেই, সাইড নোটে আমরা একটু লিখে নেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। সো এখানে হচ্ছে আমাদের ফর্মুলাটা ট্রান্সফার ফাংশন, এটা কি ছিল, এটা কি যেন লিখছিলাম ভুলে গেলাম। এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড পাথ গেইন। হ্যাঁ, ফরওয়ার্ড পাথ গেইন ডিভাইডেড বাই ফিডব্যাক গেইন। ফিডব্যাক গেইন। গেইন। ওকে, ফরওয়ার্ড পাথ গেইন ডিভাইডেড বাই ফিডব্যাক গেইন। সো আমার এখানে এই ফিডব্যাকের মধ্যে দেখেন আপনার ফরওয়ার্ড পাথ কোনটা আছে, এই শুধুমাত্র এই একটাই আছে, তাই না? জি ভাইয়া। G2 × G3। আর ফিডব্যাক গেইন কি হবে, যেহেতু এটা 1 ফিডব্যাকটা প্লাস নেগেটিভ, তাহলে 1 প্লাস গেইন G2 কোনটা? into G3 into H। H2। জি ভাইয়া। ওকে, এই যে ছোট হয়ে গেল। তাহলে আমরা এই এতটুকুর জন্য দেখেন, এই এতটুকুর জন্য আমরা ছোট্ট একটা ভ্যালু, এই ভ্যালুটা পেয়ে গেলাম। সো আমরা তাহলে এটা কেটে দেই, দিয়ে আমরা যে ভ্যালুটা পাইলাম এই ভ্যালুটা লিখে দেই। সো আমার এটার কাজ শেষ, আমি এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে তাহলে আমি কি পাচ্ছি, একদম ভেরি সিম্পল একটা জিনিস পেয়ে গেলাম। সেটা হচ্ছে এটা, যে G2 G3 ডিভাইডেড বাই কি 1 প্লাস G2 ইন্টু H3 ইন্টু সরি G3 ইন্টু H2। ওকে, এই যে। আচ্ছা, এই যে নূরজান আপু, এখন আপনি বলেন আপনার আগেরটাই করা সহজ হলো নাকি এখন এইটার আবার নেগেটিভ ফিডব্যাক চালানো সহজ হবে? আগেরটাই সোজা ছিল ভাইয়া। আপনি যেটা পরে বললেন। এটা। জি ভাইয়া, আপনি যেটা করলেন ওইটা। আচ্ছা, আচ্ছা। সো দেখেন এখান আমাদের এই যে এখানে যে আরেকটা এখন ফিডব্যাক আছে, এখন আমরা এই ফিডব্যাকের জন্য আমরা কি করব, আমরা নেগেটিভ যে সলভিং দ্য নেগেটিভ ফিডব্যাক। ওকে, সো আমরা এখন আবার এইটার জন্য আমরা আরেকটা ফিডব্যাক আমরা চালাবো, সেম একই জিনিস। যে ট্রান্সফার ফাংশনে কি ছিল, ট্রান্সফার ফাংশনে হচ্ছে ফরওয়ার্ড পাথ
ফরওয়ার্ড পাথ গেইন ডিভাইডেড বাই ফিডব্যাক গেইন। ওকে, সো আপনারা এই ফাংশনের জন্য দেখেন তো আপনারা কি লিখবেন। এই পুরোটার জন্য আমি একটা বক্স আঁকায়া দিচ্ছি। সো আমরা একটু ভেঙে ভেঙে করি। প্রথমে কি ফরওয়ার্ড পাথ গেইনের মধ্যে কি কি আছে, g1 আছে, যোগ হচ্ছে কি এটা আছে, এটার ভ্যালু কত g2 ইন্টু g3 ডিভাইডেড বাই কত 1 প্লাস g2 g3 ইন্টু h2। ওকে, আমি কি লিখলাম, ফরওয়ার্ড পাথ গেইনের ভ্যালুগুলো লিখলাম। আমার কি ফরওয়ার্ড পাথ গেইনের ভ্যালুগুলো লেখা ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। দেখেন ডিভাইডেড বাই ফরওয়ার্ড গেইন বলছি, ফিডব্যাক গেইন ডিভাইডেড বাই ফিডব্যাক গেইন। আমার ফিডব্যাক গেইনে কি হবে, ফিডব্যাক গেইনে এটা যেহেতু নেগেটিভ তাহলে কি হবে 1 প্লাস 1 প্লাস g1 এই g1 সবগুলো। প্লাস হ্যাঁ, জি ভাইয়া, এই পুরোটাই। এই পুরোটাই হবে, মানে এই পুরোটা তো গেইনের ভ্যালু, তাই না? তাহলে পুরোটাই, তাহলে কি হচ্ছে পুরোটা, এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে g1 g2 g3 ডিভাইডেড বাই কেন, এই যে এটার যে ভ্যালুটা আর কি, সেই ভ্যালুটাই আর কি g2 g3 h2 তো ছিলই, ঠিক আছে। 1 প্লাস গেইন, এই যে এটার মানে কি ফিডব্যাক গেইন। তাহলে ফিডব্যাকটা কোনটা, মানে ফিডব্যাক গেইন কোনটা, গেইন হচ্ছে এই টোটালটা। তাহলে টোটাল গেইন এই হচ্ছে সেই টোটাল গেইন ইনটু ফিডব্যাক কোনটা, এইটা ফিডব্যাকটা। তাহলে কি হচ্ছে, ফিডব্যাকটা হচ্ছে আপনার h1 ডিভাইডেড বাই g3, রাইট? ঠিক কি না? ওকে, ভাই উপরে ওই যে লব যেটা লিখছেন ওটা কি g1 প্লাস g2 g3 হবে না g1 ইনটু হয়ে যাবে না? হ্যাঁ কারেক্ট, g1 ইনটু হবে, আমি প্লাস লিখে ফেলেছি ভাইয়া ভুলে, কারণ তো গুণ আকারে হয়। এখন ঠিক আছে, ঠিক আছে, ওকে। জি মানে গেইনগুলো মাল্টিপ্লাই আকারে হবে আর কি, তাই তো? সো জি জি যে কারণে প্লাসটা এখানে ভুল ছিল, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আপনারা আসলে একে সিম্পলিফাই করে আপনারা ছোট করে লিখতে পারেন। যেমন আমার এখানে g3 কাটা যায়, g3 কাটা যায়। সো কাটাকাটি করে এখন আমি যদি সিম্পলিফাই করি, সো সিম্পলিফাই করলে পরে এরকম ভ্যালুটা এরকম আসে। আমি একদম ডাইরেক্ট লিখে দিই, বা আপনারা এখানেও অ্যান্সার লিখে দিতে পারেন, সমস্যা নেই যদি সিম্পলিফাই করতে অসুবিধা হয়। যে g2 আপনারা সিম্পলিফাই করেন, দেখবেন g1টা কাটা যায় আর কি, g2 g3 h2 এটা উপরে চলে যাবে, আর এখানে নিচে চলে আসবে যে 1 প্লাস g2 g3 h2 প্লাস g1 g2 h1। ওকে, সিম্পলিফাই করলে দেখবেন এই ভ্যালুটা আসে, ঠিক আছে। সো তাহলে আপনাদের অ্যান্সার কি, যে সুতরাং ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু cs divided by rs is equal to g2 g3 h2 divided by 1 plus g2 g3 h2 plus g1 g2 h1। ওকে, এই হচ্ছে অ্যান্সার এই ম্যাথটার, ঠিক আছে। কি ম্যাথ কি সহজ লাগলো না অনেক কঠিন লাগলো? মোটামুটি কঠিন, বাট প্র্যাকটিস করলে তো পারা যাবে নাকি? এমন কি কেউ আছেন যে প্র্যাকটিস করলেও পারবেন না?
হুম, ম্যাথটা কি সহজ লাগছে না মোটামুটি সহজ আছে কোনটা? হ্যাঁ, ভাই এখন তো সহজ লাগে, নিজে করতে গেলে কঠিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। না সেজন্য তো গ্রুপ আছে, গ্রুপে ডিসকাশন করতে হবে, বাট আমরা আসলে গ্রুপে ডিসকাশন করাটাই ভুলে গিয়েছি। মানে সত্য কথা বলতে কি, আমাকে আগে এই বেশি না কমিউনিকেশন যখন শুরু করি তখনও আমাকে ডেইলি আগে 4-5 জন নক করতো, ঠিক আছে? এখন কেউই নক করে না, তার মানে কেউ পড়েই না, ঠিক আছে? নট অনলি আসলে শামীম ভাই আপনি যে পড়া বাদ দিয়েছেন তা না, আপনি বাদে এই যে যারা আছেন কেউই পড়তেছে না, সবার একই অবস্থা, ঠিক আছে? না এখানে এমন কেউ আছে যে রেগুলার পড়াশোনা করতেছে? কেউ বলতে পারবেন যে না ভাই আমি রেগুলার পড়াশোনা করতেছি? কেউ আছেন? হ্যাঁ, ওকে, কেউ নেই। আচ্ছা, এখন আমরা একটু অন্য আর দুই একটা এক্সাম্পল দেখি আমাদের আমাদের প্রবলেম সলভের জন্য, মানে আমাদের আরো নলেজ বাড়ানোর জন্য আর কি। সো এখানে হচ্ছে আমাদের আর এখানে আমি একটা সামিং দিলাম, এখানে প্লাস দিয়ে দিলাম, এখানে আমার একটা ব্লক আছে G2, সকালে ফোন দিব। আসসালামু আলাইকুম ভাই। বুঝলাম। তুমি কি ওই এইচআরের সাথে আর কথা বলছিলা? না ভাই, আমি ক্লাসে আছি তো, ক্লাস শেষে আমি একটু ফোন দিচ্ছি আপনাকে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। ওকে, সো তাহলে আমরা G2, এরপরে হচ্ছে আমাদের আরেকটা সামিং পয়েন্ট, এখানে এখানে আরেকটা সামিং পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের G1, ইভেন এটা হচ্ছে আমাদের ফাইনালি আউটপুট। এখন আসেন আমরা একটু ফিডব্যাক নিয়ে একটু খেলা করি। সো এইটা হচ্ছে আমাদের সরি সরি সরি, নেটওয়ার্ক স্লো হয়ে গেল। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এটা কিন্তু ফিডব্যাক, এটা কিন্তু আপনার এখানে এখানে কিন্তু আপনার কিন্তু ওই যে আমরা যে পাথ যে কল্পনা করবো, এখানে কিন্তু পাথ কল্পনা করার কিন্তু অপশন নাই। পাথ তখনই হতো যখন আমার এইখানে সামিং পয়েন্ট ছাড়া যদি সে যুক্ত হতো, তখন এটাকে আমরা পাথ হিসাবে কাউন্ট করতাম। বাট এটা কিন্তু সরাসরি আপনার সামিং পয়েন্টে এসে লেগেছে, সো দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ফিডব্যাক। এখন এখানে যেহেতু মাইনাস সাইন আছে, সো দিস ইজ নেগেটিভ ফিডব্যাক। ওকে, এরপরে আমরা এখান থেকে আমাদের আরেকটা ফিডব্যাক আমরা পাচ্ছি, এখানে আরেকটা ফিডব্যাক দেওয়া আছে, যে ফিডব্যাকের আমরা নাম দিলাম, যে ফিডব্যাকের নাম হচ্ছে H1। ওকে, H1 এটা আবার এখানে কানেক্টেড, ঠিক আছে? সো এখানে প্লাস, এটা হচ্ছে মাইনাস, সো এটাও হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক। সো এই বড় যেটা, এটা হচ্ছে আপনার সাপোজ ফিডব্যাক 1, আর এই ছোট যেটা, এটা হচ্ছে সাপোজ আপনার ফিডব্যাক 2, অর্থাৎ 2 নাম্বার ফিডব্যাক। ওকে, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে মার্কিংটা করলাম যে এটা ফিডব্যাক 1, এটা হচ্ছে আমার ফিডব্যাক 2। ওকে, এখন আমরা যেটা শিখেছিলাম যে ট্রান্সফার ফাংশন ইজ ইকুয়াল টু ফরওয়ার্ড পাথ গেইন, আমি সংক্ষেপে লিখলাম ফরওয়ার্ড পাথ গেইন ডিভাইডেড বাই ফিডব্যাক গেইন। ফিডব্যাক গেইন। ওকে, সো আমার ফরওয়ার্ড পাথ গেইন কি হবে? ফরওয়ার্ড পাথ গেইন, এই আমার ফরওয়ার্ড পাথ গেইন, এখানে ফরওয়ার্ড পাথ গেইনে দুইটা গেইন আছে। সো দুইটা গেইন, একটা কি G1 আর একটা আছে কি G2,
এই যে ফরওয়ার্ড পাথ গেইন হয়ে গেল। এখন আমার ফিডব্যাক আছে দুইটা, সো আমরা যখন ফিডব্যাক লিখেছি যে দুইটা ফিডব্যাক, সো এখন ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা কি? নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা হচ্ছে যে 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক, রাইট? জি ভাইয়া। বাট এখানে ফিডব্যাক আছে দুইটা, তাহলে কি দুইবার 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক হবে? না, এখানে এই যে মাইনাস আছে, এই যে ফিডব্যাক 1 বা ফিডব্যাক 2 এর জন্য এখানে এই 1 একটাই হবে। ওকে, সো আপনার ফিডব্যাক 1 এর কথা একটু চিন্তা করেন। আমরা যখন ফিডব্যাক 1টা যখন আমি নিচ্ছি, ফিডব্যাক 1টা নেগেটিভ ফিডব্যাক, তাহলে 1 প্লাস গেইন, গেইন কোনটা? G1 into H1, G1 H1। আপনার 1 নাম্বার ফিডব্যাকের মধ্যে গেইন কোনটা? 1 নম্বরের ক্ষেত্রে G2 ভাইয়া G2 গেইন। শুধু G1 ভাই নাকি? ও সরি, হ্যাঁ হ্যাঁ, এখানে G1 G2 দুটেই হবে। 1 নাম্বার ফিডব্যাক, এই যে টোটালটা, এই যে টোটাল যে ফিডব্যাকটা, আমি বড়টাকে আমি এই যে এইটাকে বলতেছি 1 নাম্বার ফিডব্যাক। জি ভাইয়া দুইটাই হবে। ফিডব্যাকের ফর্মুলা হচ্ছে যে 1 প্লাস গেইন ইনটু ফিডব্যাক। তো এখন আমার ফিডব্যাক 1 অর্থাৎ FB1 এর কথা আপনি দেখেন, এখানে গেইন কয়টা আছে? দুইটা। দুইটা। সো আপনার G1 আছে, G2 G2। আছে। ওকে, এখন এর ফিডব্যাক কি হবে তাহলে? এখানে ভাইয়া H1টাই তো লাগা আছে, H1 এ হবে। আহারে আপা, এইখানে আপনি বুঝতেছেন না কেন? এখানে যে এই যে ফিডব্যাকটা FB1, এখানে কি কোনো H বা কোনো নাই কিছু তো ভাইয়া, এখানে তো লেখা নাই আছে? কিছু। কোনো কিছুই লেখা নাই। যদি কোনো কিছু লেখা না থাকে, দ্যাট মিন্স ওটা 1। তাহলে G1 G2 সাথে 1 গুণ করলে কি হবে? 1ই হয়। সো ওটা লেখার কি দরকার আছে কোনো? দরকার আছে কোনো? না ভাইয়া। দরকার নেই। ওকে, গুড। যোগ দ্বিতীয় ফিডব্যাক দেখেন, যোগ দ্বিতীয় ফিডব্যাক। সো আমাদের দ্বিতীয় ফিডব্যাক কি হবে তাহলে? G1 H1। সো দ্বিতীয় ফিডব্যাকে আমার গেইন কোনটা? G1 ভাইয়া। G1। আর ফিডব্যাক ফিডব্যাকটা H1। H1। ওকে, এই তো এটাই অ্যান্সার। এই ম্যাথটা ওই যে আপনার বাংলাদেশে যেমন BCS হয়, ইন্ডিয়াতে কি যেন হয়? ইউপিএসসি ভাই, হ্যাঁ, ইউপিএসসি এক্সাম। ওই তো এই ইউপিএসসি এক্সামে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, ওকে। সো যাই হোক, আমরা আরেকটা একটু দেখি আমাদের বেসিকটা ক্লিয়ারের জন্য। সো তাহলে এখন এখানেও আর দিয়েই কল লিখি, আর ইন্টু এটা হচ্ছে আমাদের G1, এটা হচ্ছে আমাদের সামিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের G2, এটা আমাদের আরেকটা সামিং পয়েন্ট, এটা আমাদের CS অর্থাৎ আউটপুট। এখান থেকে সরাসরি এখানে এসে লাগলো, আউটপুট সামিং এ এসে লাগলো। সো এগুলো কিন্তু ফিডব্যাক না,
কারণ ইনপুটে যদি সামিংয়ে লাগে সেটাই ফিডব্যাক, ঠিক আছে? বাট ইনপুট থেকে কিন্তু সরাসরি আউটপুটের সামিংয়ে এসে লাগলো, সো এটা কিন্তু ফিডব্যাক না। ফিডব্যাক কি ইনপুট থেকে যায় না আউটপুট থেকে যায়? হ্যাঁ, আউটপুট আউটপুট থেকে থেকে যায়। যায়। আউটপুট থেকে যায়, সো এটা কিন্তু ফিডব্যাক না, বিষয়টা বুঝতে হবে আপনাদের। ওকে, আচ্ছা, সো এরপর এখান থেকে এখানে আর একটা আছে, সো এটাও তাহলে আমরা বলতে পারি যে এটাও ফিডব্যাক না, ঠিক আছে? ওকে, সো এখন আমরা হচ্ছে এখানে ট্রান্সফার ফাংশন বের করব। ট্রান্সফার ফাংশনের ফর্মুলাটা কি ছিল জানো? ফরওয়ার্ড পাথ গেইন ডিভাইডেড বাই ফিডব্যাক গেইন। সো আমার এখানে কোনো ফিডব্যাক নেই, সো আমার ফিডব্যাকটা কিচ্ছু হবে না, ফিডব্যাকটা টোটালি বাদ। সো আপনি প্রথমে পাথ 1 দেখেন, এখানে অনেক কয়েকটা পাথ আছে, সো এটা হচ্ছে পাথ 1। সো পাথ 1-এ আপনার গেইন কয়টা আছে? 2টা ভাইয়া। 2টা গেইন আছে, সো তাহলে কি হবে? জিওন যোগ, না জিওন যোগ কেন দিচ্ছি, জিওন ইন্টু G2। G2। ওকে, এটা গেল। এখন 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 কি হবে দেখেন, এখন আমাদেরকে পথ 2 দেখতে হবে। পথ পাথ 2 দা কোথা থেকে শুরু হবে? এটা দেখেন এখান থেকে এসেছে, এসে এইখানে গেল, এখানে সামিংয়ে আসলো, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পাথ 2। ওকে, পাথ 2 এখান থেকে আপনার এখানে আসলো, এখানে আসার পরে মানে এই যে এখান থেকে যে আসলো, এসে আপনার সামিংয়ে এসে কি হলো? অ্যাডজাস্ট হলো। এটা হচ্ছে আপনার পাথ 2। এটা তো আপনার পাথ 1 ছিল, এইটা পাথ 2, দ্যাট মিনস এই যে আর, এই যে আর, এই যে আর, তাহলে আর এর পয়েন্টটা শুরু হচ্ছে এখান থেকে, তাহলে আপনার পাথটা শুরু হবে কোনখান থেকে? এখান থেকে। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার পাথ 2। সো পাথ 2 এর মধ্যে কোনটা আছে? G2। G2। গুড। সো এই হচ্ছে আপনার আর, এই হচ্ছে আপনার পাথ 2, এখান থেকে শুরু হলো পাথ 2। ওকে, এরপরে আপনার পাথ 3 দেখেন। পাথ 3 এই যে আর যাচ্ছে, আর আসতেছে, আর আসতেছে, আর আসতেছে, আর আসতেছে। সো আর এসে কোথায় হলো? এই হচ্ছে আপনার আর এর শেষ পয়েন্ট হচ্ছে এইটা, হচ্ছে আর এর শেষ পয়েন্ট। তাহলে পাথ 3 কোনটা হবে? এইটা। পাথ 3 তে কোনো গেইন আছে? ভাইয়া। পাথ 3 তে কোনো গেইন নাই, গেইন না থাকলে কি হয়? 1 হয়। 1 হয়, এটাই আনসার। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ব্লক ডায়াগ্রামের জন্য। আশা করি আমি আপনাদেরকে সুন্দর মতো বোঝাতে পেরেছি যে কেন এখানে G2 হলো, কেন এখানে 1 হলো, কেন এটা পাথ 2 হলো, কেন এটা পাথ 3 হলো। ভাইয়া, হ্যাঁ বলেন। যেখানে আমাদের সামিং পয়েন্টে যে আর এর মানটা যেখানে শেষ হবে, তার পরের পয়েন্টটাকে আমরা পাথ ধরে নিতেছি না? হ্যাঁ, মানে জি ভাইয়া, তাহলে বলছি। ওকে, সো আমাদের আর 24 মিনিট সময় আছে। 24 মিনিটে কিছু পড়ানো যাবে? আজকে কি এখানে ছেড়ে দেবো নাকি আরো কিছু পড়াবো? ভাইয়া আজকে এখানে থাক, ইয়াগুলো দেখি রুলস গুলো। ওকে, ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি রুলসগুলো দেখেন, আর আমি আপনাদের নেক্সট সোমবারে যেটা করাবো, নেক্সট সোমবারে আপনাদেরকে ট্রান্সফর্ম ফাংশন, আপনাদেরকে হচ্ছে ইউনিট স্টেপ পড়াবো, ইউনিট র্যাম্প পড়াবো, ইউনিট প্যারাবোলিক পড়াবো, এরপর স্ট্যাটিস্টিক ইরোর পড়াবো, অর্থাৎ চ্যাপ্টার 4 পড়াবো। কন্ট্রোল সিস্টেমের নরম্যান্স নয়েসের চ্যাপ্টার 4টা পড়াবো। আমরা ফার্স্ট অর্ডার দেখব, সেকেন্ড অর্ডার দেখব, ঠিক আছে? সো ওখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, আর কি কি ক্যালকুলেশন করব?
ওখান থেকে আমরা হচ্ছে ভেলোসিটি ক্যালকুলেশন করা শিখবো, অ্যাসেলারেশন ক্যালকুলেশন করা শিখবো। এরপরে হচ্ছে আমরা পার্শিয়াল ফাংশন দেখব। পার্শিয়াল ফাংশন থেকে কিভাবে হচ্ছে আপনার টাইম বের করে, টাইম কনস্ট্যান্ট বের করে, কিভাবে রেস টাইম বের করে, কিভাবে সেটেলিং টাইম বের করে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে শিখবো। শিখলে আমাদের মোটামুটি কন্ট্রোল সিস্টেমের অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে। বাট এই ব্লক ডায়াগ্রামগুলো একটু কাইন্ডলি আপনারা একটু ভালো মতো একটু প্র্যাকটিস করবেন। আমি একটু আপনাদেরকে একটু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি। দেখেন এক্সারসাইজগুলো এর আগে দেখালে পারতেন কিনা, বাট এখন পারবেন কিনা এটাও শিওর না, বাট এইগুলো একটু করবেন। কন্ট্রোল সিস্টেম নোটস প্রিভিয়াস ইয়ার কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম। দেখেন দেখেন আপনারা কোনটা কোনটা করবেন বলেন তো। 1 নাম্বার করবেন, এরপর কয় নাম্বার? 1 2, ঠিক আছে? ওকে, কথা বলে না, জি ভাইয়া। এগুলো পারবেন না? জি ভাইয়া পারবো। 1 2, এই 3 নাম্বার বাদ দিয়েন। 3 নাম্বার কিন্তু হবে না, ঠিক আছে? 3 নাম্বারটা বাদ দিয়েন আপাতত। হবে না বলতে হবে, বাট আপাতত বাদ দেন। এরপরে এখানে এসে 4 নাম্বারটা দেখবেন, ঠিক আছে? 3 4, আর এগুলো আমরা এখনো শিখি নাই, শিখবো আর কি, ঠিক আছে? সো আজকে যেগুলো আমরা শিখলাম এগুলোর মধ্য থেকে আমরা 4টা কোশ্চেন আমরা আশা করি সলভ করতে পারবো। পারবো না? এই শামীম ভাই পারবো না? 1 নাম্বার, 2 নাম্বার, আশা করি ভাই পারবো, এখন প্র্যাকটিস করতে গেলে ওকে, বোঝা যাবে। 2 নাম্বার, এরপর 4 নাম্বার। ওকে, সো আমি এই নোটটা আমি আপনাদেরকে মানে এই প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনটা আমি আপলোড করে দিব আপনাদের জনস্বার্থে। সেখানে যে পার্সেন্টেজ অফ ওভারশুট মুট এগুলো এখন আমরা শিখি নাই, সো এগুলো বাদ রাখেন। আপনারা শুধুমাত্র ওই উপরের কয়েকটা দেখবেন, নিচেরগুলো আসার দরকার নাই। সো এইটা দেখবেন, এখান থেকে 4টা ম্যাথ দেখবেন। এরপর আমরা একটু আরেকটু দেখি। এটা তো আমি শেয়ার করব আপনাদের সাথে, সমস্যা নাই। কন্ট্রোল সিস্টেম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই যে দেখেন, এই যে রনি পারভেজেও একটা আছে, খেয়াল করছেন? প্রথমটা দেখবেন, ঠিক আছে? রনি পারভেজে কি আর এরকম আছে? নেই 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 নেই। আচ্ছা, এখানে কিন্তু এগুলোরও সলিউশন এখানে রনি পারভেজে দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করেন যেহেতু সলিউশন দেওয়া আছে, আর আমি আপনাদেরকে যেহেতু অলরেডি শিখায়া দিছি সব কিছু। সো এগুলো একটু প্র্যাকটিস করেন রনি পারভেজের। এখানে যে আপনার এই ফিডব্যাকের যে ম্যাথগুলো আর কি, পারবেন না? এখানে সলিউশন তো দেওয়াই আছে। ওকে, জাস্ট যে সিস্টেমটা শিখাইছি সেই সিস্টেম অনুযায়ী গেলেই হবে। এই যে ফিডব্যাক, ভাই এটা কি রনি পারভেজের বই এটা? হ্যাঁ এটা রনি পারভেজের। তাহলে এর আগের যে আপনি যে 1 2 3 4 দেখালেন ওটা কোন থেকে দেখালেন? ওটা রনি পারভেজ না, ওটা হচ্ছে আমার নিজস্ব কালেকশন করা, ও, ঠিক আছে? মানে ওটা আপনি দিয়ে দিবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুইটাই দিয়ে দেবো, ঠিক আছে? সো এই ফিডব্যাকের যেগুলো আছে এগুলো একটু কাইন্ডলি একটু আপনারা প্র্যাকটিস করে ফেলেন। গ্রুপে নিজেরা নিজেরা ডিসকাশন করেন। গ্রুপে যদি কেউ অ্যান্সার না দেয়, আমি নিজেই গ্রুপে অ্যান্সার দিব না, সমস্যা নাই। বাট একটু কাইন্ডলি একটু আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি পারবেন, কারণ আপনাদেরকে সেরকম নলেজ আশা করি আজকের ক্লাসে আপনাদের তৈরি হয়েছে, এতটুকু তো বিশ্বাস করতে পারি আমি, নাকি? সো একটু প্র্যাকটিস করেন, খুবই সহজ, খুবই সহজ। এই গরম গরম এই রাত্রে দেখেই কমপ্লিট করে ঘুমায় পড়েন, ঠিক আছে? কালকের জন্য রেখে দিয়েন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই ভুলে যাবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? নাই, কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, আপনারা একটু লিভ নিতে পারেন। নূরজান আপু আপনি একটু থাকেন।